1857 সালে মহাবিপ্লব বা বিপ্লব যেটাই বলেন, ওই সময় উত্তরপ্রদেশের একটা জায়গা আছে থানা ভবন, সেখানে জনগণ রাস্তায় নেমে আসলো, ব্রিটিশরা পালায় গেল। তখন কয়েক মাস সময় সেখানে ইসলামী শরিয়া দ্বারা শাসন হয়েছিল। কারা করছিলেন? ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, কাসেম নানতুবি, রাশিদ আহমেদ গাঙ্গুহি। এনারা কারা? আকাবিরা দেওবন্দ। এনারা গিয়ে দারুল উলুম দেওবন্দ গঠন করছেন। তাদের উদ্দেশ্য কি ছিল? শরিয়া ছিল। তারপর আসেন আমাদের আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক যারা, ফরাজি আন্দোলন। এবং এটা সমসাময়িক আন্দোলন। 1818 সালে হাজী শরীয়তুল্লাহ রাহিমাহুল্লাহ উনি ফরাজি আন্দোলন শুরু করেন। ফরাজি আন্দোলন যুদ্ধ করে নাই। বালাকোট এবং তিতুমির, বাঁশের কেল্লা, দুটা তো কাছাকাছি সময়, মেতে একটা, নভেম্বরে একটা। এরপরে ওনারা যুদ্ধ করেন নাই, কিন্তু ওনারা কিন্তু ওনাদের মতো আন্দোলন চালায় গেছেন। তাদের অবস্থান ছিল হিন্দুস্তান দারুল হার্ব, এই জন্য ওনারা জুমার নামাজ পড়তেন না। এখন এটা ফিকি ভাবে আপনি তার সাথে দ্বিমত করেন, ওটা ইস্যুটা না। আমার পয়েন্টটা হলো যে এটা কিন্তু একটা পলিটিক্যাল পজিশন। তারা বলছে যে এই শাসনটাকে, এটা দারুল হার্ব, এটা আমাদের ডিফল্ট পজিশন না। সো আমরা আমাদের ডিফল্ট যেভাবে আমাদের নর্মালি ইসলাম পালন করার কথা সেটা আমরা এখানে পালন করতে পারতেছি না। পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করছেন। আমরা ফরাজি বলতে বুঝি যে তারা হয়তো বা শুধুমাত্র কুফর শেখ বিদার বিরুদ্ধে কথাবার্তা বলছে, বাট ব্যাপারটা কিন্তু এরকম না। তাদের একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল, তাদের প্যারামিলিটারি বাহিনী ছিল, লাঠিয়াল বাহিনী ছিল। তারা চর দখল করতেন, আন্দোলন করতে, বিভিন্ন কৃষক আন্দোলন তারা করছেন, বিভিন্ন অসহযোগ আন্দোলন তারা করছেন, এবং তারা রাষ্ট্রের উপর চাপ প্রয়োগ করছেন। একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা হলো যে একবার হাজী শরীয়তুল্লাহর ছেলে, তারপর যিনি নেতা হয়েছেন দুদুমিয়া, ওনাকে একবার পুলিশ ব্রিটিশরা ধরে নিয়ে গেছে। তো রায় হবে ফরিদপুর আদালতে, এবং আদালতের পাশে হলো নদী। তো রায়ের দিন ফরাইজিরা 3000 নৌকা নিয়ে হাজির হয়েছে, নৌকা ভর্তি লাঠিয়াল। যে রায় যদি দুদুমিয়ার পক্ষে যায় তাহলে তো ঠিক আছে, যদি পক্ষে না যায় আদালত ভেঙে বের করে নিয়ে যাবে। সো তারা ওইভাবে প্রেশারও দিচ্ছেন, প্রেশারাইজও করছেন, ঠিক আছে। এবং পরে শেষ পর্যন্ত তার পক্ষে রায় দিছিল, আর ভাঙতে হয় নাই। এর বাইরে ফরাইজিদের নিজস্ব আদালত ছিল, তাদের শরিয়া আদালত ছিল, তাদের যে কন্ট্রোল যে জায়গাগুলো ছিল সেখানে তাদের শরিয়া আদালত ছিল, যেখানে হানাফি ফিক অনুযায়ী শাসন হইতো। এবং ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ ফয়সাল কিছুদিন আগে মারা গেছেন রাহিমাহুল্লাহ, ওনার একটা থিসিস আছে, এটা ফরাইজিদের নিয়ে সবচেয়ে ডিটেল কাজ আমার দেখা, মুইনুদ্দিন খানের কাজের চেয়ে অনেক বেশি ডিটেল। ওখানে উনি এই সবগুলো আনছেন যে শুধু ঢাকা, বৃহত্তর ঢাকা অঞ্চলে 22টা শরিয়া আদালত ছিল তাদের, ফরাইজিদের, ঠিক আছে। তো এই আবারও দেখেন ঘুরে ফিরে ফরাইজি আন্দোলন যারা আলটিমেটলি স্ট্রাগলে যায় নাই, আর্ম স্ট্রাগলে যায় নাই, তারাও আলটিমেটলি কি চাইছে? শরিয়া চাইছে। অর্থাৎ কন্টিনিউসলি আপনি বারবার দেখতেছেন যে আমাদের শরিয়া শাসন ছিল, ওটা হয়তো ফ্লড ছিল, সমস্যা নাই, কিন্তু ছিল। এরপরে ব্রিটিশরা আসলো, তারা এটা সরাই দিল। এরপর আমাদের প্রথম ইম্পালস কি ছিল? আমাদের প্রথম ইম্পালস ছিল যেটা সরাই আবার সরিয়ে আনতে হবে, লজিক্যালি, রাইট? এটি তো হওয়ার কথা। এবং শুধু এটা এইখানে না, এই একই সময়ে পুরো মুসলিম বিশ্বে আপনি অনেকগুলো আন্দোলন দেখবেন যেগুলোর মোরাললেস একই ধরনের রুট। প্রথমে তারা সংস্কার আনছে, কুফর শিখ বিদার বিরুদ্ধে সংস্কার করছে, তারপর তারা একটা তাজদিদি মুভমেন্ট হয়েছে, তারপর তারা তামকিনের দিকে গেছে। এটা একটা কমন প্যাটার্ন আপনি দেখবেন। এবং শুধু এইটা না, এই যে পাকিস্তান যে রাষ্ট্র, এটার সাথে এই সিলসিলা সম্পর্ক আছে। পাকিস্তান আন্দোলন কারা করছে? মুসলিম লীগ কারা করছে? আলিগড়ের ছাত্ররা, আলিগড়ি ধারা যেটাকে বলা হয়। আলিগড় কার ব্রেন চাইল্ড? স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান ইংরেজদের অনেক ওয়াফাদার গোলাম ছিল, এটা সত্য। তবে এটাও সত্য যে সে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমেদ শহীদের চিন্তাধারা অনেক প্রভাবিত ছিল। এবং এটা সবচেয়ে বড় প্রভাব যেটা, সেটা হলো স্যার ইমাম সৈয়দ আহমেদ কি চাচ্ছিলেন? উনি চাচ্ছিলেন মুসলিমদের একটা আলাদা পলিটিক্যাল এন্টিটি হোক, একটা ইসলামী ইমারা, মুসলিমদের একটা আলাদা জায়গা হবে যেখানে শরিয়া দিয়ে শাসন হবে। এই জায়গাটা সৈয়দ আহমেদও গ্রহণ করছে, আলিগড়িটাও গ্রহণ করছে, মুসলিম লীগও গ্রহণ করছে। খালি একটা জিনিস বদলায় ফেলছে, মুসলিমদের একটা আলাদা পলিটি হবে, সৈয়দ আহমেদ শহীদ বলছেন এটা শরিয়া দিয়ে শাসন হবে। আর ওখানে আস্তে আস্তে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা লিবারাল সেকুলারিজম দিয়ে শাসন হবে। বাট এটা বীজটা কিন্তু এইখানে। এবং এইটা নিয়ে একটা খুব ভালো থিসিস আছে এডিনবারা ইউনিভার্সিটির একজনের, আপনারা চাইলে ওটা পড়তে পারেন, লম্বা অনেক নাম বলতেছি না। ইভেন পাকিস্তানের যে অবজেক্টিভ রেজলিউশন যেটা কারারদাদে মাকাসেদ বলে, সেখানে একটা কথা আছে যে এটা কুরআন সুন্নাহর বাইরে কোনো কিছু এখানে আসবে না, এরকম একটা কথা আছে। এই কথাটা কেন আসলো? এরা তো সবাই সেকুলার, ওরা এই কথাটা কেন আনলো? কারণ ওই সময় পর্যন্ত ব্যাপারটা এমন ছিল যে মুসলিমরা জন্য তো এইটাই ডিফল্ট, যে আমরা তো আসলে শরিয়ার অধীনেই থাকবো, রাইট? সো ইভেন পাকিস্তান যেটা একটা সেকুলার স্টেট, যেটাতে আসলে এইসব কথা অ্যাড করে আলটিমেটলি কোনো লাভ হয় নাই, বাট স্টিল ওই দেশটা যখন তৈরি হচ্ছে, যখন তাদের অবজেক্টিভ রেজলিউশন তৈরি হচ্ছে কনস্টিটিউশনের, তখন কারারদাদে মাকাসেদ যেটা, সেখানে তারা এই জিনিসটা ইনক্লুড করতে বাধ্য হয়েছে। এইটা হলো অবস্থা। সো এই কথাগুলো আমি কেন বললাম? এই কথাগুলো আমি বললাম যে এর মাধ্যমে আমরা কি বুঝলাম, সেটা হলো যে
শরিয়া এটা আমাদের একদম আম, মৌলিক অবস্থান। এটা নতুন করে প্রমাণ করার কিছু নাই, শুরু থেকে এটা আমাদের অবস্থান। তো এবং এটা নন নেগোশিয়েবল অবস্থান। এত কথা বলে এটা আসলে প্রমাণ করার দরকার ছিল না, বাট মানুষ বলে যে এটা হঠাৎ করে কোনো একটা কথা নিয়ে আসতেছে। না, এটা হঠাৎ করে কোনো কথা না। এটা আমাদের আকাইদি অবস্থান, এটা নুসুসি অবস্থান, এটা ফিকহি অবস্থান, এটা আমাদের ঐতিহাসিক অবস্থান এবং আমাদের পূর্বপুরুষদের গৌরবের উত্তরাধিকার। উই আর heirs অফ দ্য গ্লোরি, কিন্তু আমরা রিলাক্টেন্ট heirs। মানে আমরা উত্তরাধিকার সূত্রে একটা সম্পদ পাইছি, কিন্তু আমরা এটা গ্রহণ করতে চাই না, গড়িমসি করতেছি আমরা। ব্যাপারটা আসলে এরকম। সো দুইটা পয়েন্ট, আমাদের রাজনৈতিক অবস্থান হলো বেসিক্যালি মুসলিমদের সোশিও পলিটিক্যাল অ্যাসপিরেশন সিম্পল, আমরা শরিয়া চাই, দ্যাটস ইট। এর বাইরে আর কিছু না। এর বাইরে অন্য কিছু চাওয়ার ইখতিয়ার আল্লাহ আমাদের দেন নাই, এটা সুযোগ নাই। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু আজকে এই বিষয়টা অপরিচিত হয়ে গেছে এবং এটা ক্রিমিনালাইজ করা হয়েছে, এটা ট্যাবু হয়ে গেছে, যেটা মনে হয় অদ্ভুত কিছু একটা। মানে আপনি তোমরা সরিয়ে যাচ্ছ, এটা কি আবার? এবং এই কাজটা হয়েছে দুইটা ধাপে। প্রথম ধাপটা হলো, দেখেন এই যে ইসলামিস্ট বলি না আমরা, ইসলামিস্ট কারা? ইসলামিস্ট বলার মানেটা কি আসলে? ওরা ইসলামিস্ট বলতে কাদের বোঝায়? যারা শরিয়া চায়। এটা তো এটা তো মুসলিমদের মধ্যে আলাদা কোনো ধারা হওয়ার কথা না, এটা তো আমাদের ডিফল্ট পজিশন, যেটা আমি এতক্ষণ বললাম। এটা কিভাবে হইলো? উসমানীদের পতন হওয়ার পর স্বাভাবিকভাবেই মুসলিম বিশ্বে অনেকগুলো আন্দোলন তৈরি হলো, যাদের উদ্দেশ্য ছিল মুসলিমদের রিভাইভাল। স্বাভাবিকভাবে এটার মধ্যে ইখওয়ানুল মুসলিমিন আছে, জামাত ইসলামী আছে, জর্ডানের তাকিউদ্দিন নাভানির আন্দোলন আছে, সাইদ কুতুব রাহিমাহুল্লাহ দাওয়া আছে, এটসেট্রা। তো এই ধারাটা যখন তৈরি হইলো, তখন ওয়েস্টার্নাররা এটা একটা নাম দিল, যে এরা হলো ইসলামিস্ট। এরা মুসলিমদের মধ্যে আলাদা একটা ক্যাটাগরি, সব মুসলিম খারাপ না, ইসলামিস্টরা খারাপ, ওরা একটা জিনিস চায়। সো এইভাবে প্রথমে একটা ক্যাটাগরাইজেশন করলো। এরপরে কয়েক দশক চলে গেল, 80-র দশক আসলো, ইসলামিস্টদের মধ্যে কেউ কেউ তখন ডেমোক্রেসি একটু গ্রহণ করলো। তখন তার আরেকটা ভাগ করলো, যে ভালো মুসলিম আছে, খারাপ মুসলিম আছে। খারাপ মুসলিম হলো এই ইসলামিস্টরা। ইসলামিস্টদের মধ্যে কিছু মন্দের ভালো আছে, ওরা ডেমোক্রেসি একটু মানে। আর একটা আছে, কিছু আছে একদম খারাপ, এগুলো হলো র্যাডিক্যালস। ঠিক আছে? সো এই দুই ধাপে আলটিমেটলি এটা হয়েছে। এবং আজকে আমরা কোন অবস্থায় আসি? আজকে যারা ওই যে পলিটিক্যাল ইসলামিস্ট, তারা এখন আর শরিয়ার কথা বলে না, এখন শরিয়ার কথা শুধুমাত্র র্যাডিক্যালরাই বলে, আর কেউ আসলে বলে না। তো এবং ইন্টারেস্টিংলি এই জিনিসটাও আপনি কলোনিয়াল সময়ে পাবেন। আবার উইলিয়াম হান্টারের বইটাতে যাই, উইলিয়াম হান্টারের বইতে যারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, এই যে মাওলানা উলায়াত আলী, ইনায়াত আলীর যারা অনুসারীরা, তাদের একটা নাম দিছে সে। কি নাম? হিন্দুস্তানি ফ্যানাটিক্স, ধর্মান্ধ। এবং তাদের যে জায়গাটা, ওটার নাম ছিল দ্য ফ্যানাটিক বেস, ধর্মান্ধদের ঘাঁটি। ঠিক আছে? সো এই হলো অবস্থা। এবং এই কাজটা ওরা সবসময় করে, যে মুসলিমদের মধ্যে কিছু হলে ভালো, স্যার সৈয়দ আহমেদ ভালো, সৈয়দ আহমেদ শহীদ খারাপ। ঠিক আছে? মোল্লা ব্র্যাডলি ভালো, আরেক মোল্লা খারাপ। এই জিনিসটা ওরা সবসময় করে। এবং সবচেয়ে দুঃখজনক বলেন, ইন্টারেস্টিং বলেন, মুসলিমদের মধ্যে একটা অংশ আছে যারা ভালো মুসলিম হইতে চায় ওদের কাছে, এবং এটা হওয়ার জন্য ওরা বাকি মুসলিমদের ক্ষতিও করতে চায়। এটা হলো আনফর্চুনেট বাস্তবতা।